শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ হোসেন এমপি এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশেষ সম্পাদক জনাব আসাদুজ্জামান রিপন। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জনাব ফখরুল ইমাম। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার। আসলে এই আলোচনাগুলো নিরন্তরই আমাদের করতে হয়, কিন্তু আজকে আলোচনা করছি আরেকটি ভিন্ন কারণে। সেটি হচ্ছে, আপনি জানেন গত সোমবারে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব দেশেরই একটি মানবাধিকার রিপোর্ট, তাদের যে বাৎসরিক রিপোর্ট প্রকাশিত হয়, সেই রিপোর্টটি প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ অংশের বেশ কিছু বিষয় সঙ্গত কারণেই উঠে এসেছে, অন্যান্য দেশেরও এসেছে। বাংলাদেশের প্রসঙ্গে আমরা আলাপ করছি আজকে। সদ্য আমাদের যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, এরপরে মানবাধিকার পরিস্থিতি এবং সেই সময়ের পরে সব কিছু নিয়ে তারা বেশ কিছু বিষয়ে আলোকপাত করেছেন। এই ধরনের রিপোর্ট হয়, এ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া থাকে। কেউ বলা হয় যে এটি গতানুগতিক, আবার যাদের পক্ষে যায় তারা এটি নিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করেন। আসলে আপনার কাছে কি মনে হয়, এই রিপোর্টের কি কোনো ভিন্নতা, বা এবারকার রিপোর্টে যদি বলি যে বিশেষ কোনো দিক আপনার কাছে মনে হচ্ছে কিনা যেটি তুলে ধরা প্রয়োজন? আপনি ঠিকই বলেছেন। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছরই তারা তাদের পররাষ্ট্র দপ্তর একটা রিপোর্ট প্রকাশ করে। বাংলাদেশ তো নিশ্চয়ই আপনার অন্যান্য দেশ সম্পর্ক তারা প্রতিটি দেশ সম্পর্কে বলে। এবার ভারত সম্পর্ক তারা আলোচনা করেছে। ভারতের গণতন্ত্রের অবস্থা যে খুবই নাজুক এবং খুব উদ্বেগজনক, সে কথা তারা উল্লেখ করেছে। বাংলাদেশ প্রসঙ্গে যেই বিষয়গুলো উঠে এসেছে, সেই মানবাধিকার পরিস্থিতি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বলেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা বলেন, জুডিশিয়ারির কথা যদি বলেন, সমস্ত কিছুই আপনার অবস্থার কোনো উন্নতি ঘটেনি। যদি মোটা দাগে আমি কথা বলি, অবস্থার কোনো উন্নতি ঘটেনি। এগুলো আগের মতোই আছে। ডেমোক্রেটিক স্পেসের অভাব যেগুলো, সেগুলো সবই আছে। তবে এবার আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে বাংলাদেশ চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2018 সালে 8ই ফেব্রুয়ারিতে তিনি একটা মিথ্যা মামলায় তাকে আপনার সাজা প্রদান করা হয়। এই কথাটি আমরা সবসময় বলতাম যে যেই মামলাটি তার বিরুদ্ধে আনা হচ্ছে, সেই মামলাটির কোনো সারবত্তা নেই এবং এটা শুধুই মাত্র রাজনৈতিক হয়রানি করার জন্য এবং তাকে নির্বাচনী রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্যই এই মামলার আয়োজনটি, এবং পরবর্তীতে সাজাটা ইংরেজিতে বলে হ্যান্ড ডাউন করা, সোজা কথা সাজাটা চাপিয়ে দেওয়া। একথা আমরা বলতাম। এবং যখনই আমরা কথা বলতাম, তাদের আওয়ামী লীগের পক্ষ থেকে, শাসক দলের পক্ষ থেকে তারা বলেনি কোর্ট ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, অমুক করে তমুক করে ইত্যাদি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ইনক্লুডিং আমার আহমদ ভাই, আমি জানি একটু পরে তিনি উত্তর দেবেন, আহমদ হোসেন সাহেব সহ আওয়ামী লীগের প্রায় বহু নেতৃত্ব, সংসদ সদস্য, হ্যাঁ, ওনারা বহু নেতৃবৃন্দ তারা এই সাজাটাকে হামেশ, ইনক্লুডিং প্রধানমন্ত্রী সহ, তারা বলতেন যে এতিমের টাকা আত্মসাৎ করে বেগম খালেদা জেলে গেছে। আনফর্চুনেটলি আমি যে ইনফরমেশনটা থ্রু ইউ আপনার টেলিভিশন চ্যানেলে আমি আরও দু এক জায়গায় বলেছি, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের যে সাজানো মামলায় এবং আরোপিত রায়ের কোনো জায়গায় একটি শব্দ এতিমের টাকা তিনি আত্মসাৎ করেছেন এই শব্দগুলো আদৌ না, এবং এটা তার বিরুদ্ধে অভিযোগও না। ভেরি ইন্টারেস্টিং, মোটেই না। কিন্তু প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদের অন্য সদস্য, ওই যে আপনার ওই যে সবাই তো একজন যদি বলে তখন তার স্বরে অন্যরা বলে, ওই যে আপনার ওই যে দেখবেন রাস্তায় যখন ফকির আর গান গাইতো, তো বলতো কি, ফকিরা গান গাই বলতো, একজন ফকির বলতো দিনের নবী রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্ধা ছিল গাছেরই তলায় রে। তখন সমস্ত ফকিররা কি বলতো, তারা বলতো গাছেরই তলায় রে, গাছেরই তলায়, এই একটা তাল দিয়ে চলতো আর কি। তখন খুব প্রধানমন্ত্রী যখন বলেন যে এতিমের টাকা আত্মসাৎ করেছেন খালেদা জিয়া, তখন তো তার সভাসদ, তার সহকর্মী, অন্য যারা আছেন, তারা একই লাইনে কথা বলে, তারা এটার ভেতরে রাইটাই পড়েন নাই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, রাইটাই পড়েন নাই তারা। আচ্ছা, এখন কথা হলো কি, যে এই কথাগুলো আমরা বলতাম, আজকে যদি বাংলাদেশ না যেটা একটা উন্নত দেশ হতো, তাহলে ওনাদের প্রত্যেকেরই এই যে আপনার কন্টেম্প্ট হতো,
যে একজন যা না, তার বিরুদ্ধে যে রায় হয়নি, যে অভিযোগ তার বিরুদ্ধে না, সেই অভিযোগের কথা আপনি বলছেন এবং তার সাজা হয়েছে কথা বলতেন, এটার জন্য মানহানির মামলা হতে পারত। এখন বলেন যে মানহানির মামলা করেন না কেন? আমাদের তো ভাই কোনো মান নাই, আমাদের তো মানহানি নিয়ে যদি আমরা কোর্টে যাই, ওনাদের বিরুদ্ধে তার মানে ইয়ে করবেন, আপনার কি বলে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন, মামলাটাই নেবে না। তো সুতরাং ওইখানে যে আমার এই 20 টাকার স্ট্যাম্প খরচ করে লাভ আছে? কোনো লাভ নেই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি, যে এই কথাগুলো ওনারা সবসময় বলতেন। এবং ভেরি ইন্টারেস্টিং, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটি, সেই মামলাটি হচ্ছে একটা মানে প্রাইভেট চ্যারিটি, মানে চ্যারিটি, মানে মামলার প্রসঙ্গটি কেন আনছেন? সেই কারণে যে এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনে, দিস দ্য ফার্স্ট টাইম আফটার 5 ইয়ার্স, 18 সালে ওনাকে যখন কনভিকশন হ্যান্ড ডাউন করলো, যখন দেওয়া হলো, এরপরে আপনার মানে আপনার এই মামলার সম্পর্কে মার্কিন মোট যুক্তরাষ্ট্র, কথা প্রতিবেদনের বক্তব্য এবং আপনাদের বক্তব্য একই আপনারা বলছেন। আমি এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদন উল্লেখ করা হলো যে আপনারা এতদিন পর্যন্ত যা বলছি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ মানে আপনার সরকারের কাছে ছিল না, ক্রেডিবল কোনো এভিডেন্স ছিল না। তারপরেও তার বিরুদ্ধে যে মানে রায়টা দেওয়া হয়েছে, এইটার ব্যাপারে আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং অ্যাজ ওয়েল এজ ওনাদের ভাষায় ডোমেস্টিক এক্সপার্টরা, তারা এটার সাথে একমত নন অথবা তাদের ভিন্ন মত আছে। এই যে একটা মানে অবজারভেশন আফটার 5 ইয়ার্স ফ্রম ইউনাইটেড স্টেটস, তাদের মানে ফরেন অফিস থেকে এটা যেটা এই কথাটা যে উল্লেখ করলেন, এটা তো শুধু বাংলাদেশে পাঠাননি, এই রিপোর্টটা যে রিলিজ হলো, ওয়ার্ল্ড ওয়াইড এই বিষয়টা রিলিজ হলো। এখন কথা হচ্ছে যে এতে করে সরকারের ভাবমূর্তিগুলো, আমাদের গভর্নমেন্ট যে আমাদের জুডিশিয়ারি যে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে না, করে না, সেটাকে আবার প্রমাণ হলো না। আজকে ইন্ডিপেন্ডেন্টলি জুডিশিয়ারি ফাংশন করে না অথবা বিচারকের রায় সম্পর্কে সমালোচনা করায় আমার একজন কারেন্ট কলিগ এবং ওনার একজন ফর্মার কলিগ মিস্টার হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন এক সময়, তাকে আপনার আদালত তাকে মানে কি বলে মানে বিচারকের মানহানির করার কারণে তাকে নাকি মানে তার বক্তব্য নাকি মানহানির পর্যায়ে চলে গেছিলো, তাকে 6 মাসের মানে কারাদণ্ড দিয়েছে। বাট আমি তাকে ধন্যবাদ জানাতে চাই মিস্টার হাবিবুর রহমান হাবিবকে, যে তিনি আদালতে তিনি ক্ষমা প্রার্থনা করেন, অর্থাৎ তার যে কনভিকশন, তিনি যেটা বিশ্বাস করেন যে সেটা তিনি আফোর্ড করেছেন। এই জন্য তাকে আমি অভিনন্দন জানাতে, তার যে পারসিকিউশন ইন দ্য জেল 6 মাস তার মানে কষ্ট হয়েছে, সেটার জন্য আমি খুবই সমব্যথী, মানে 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 ইয়ে করছি, সেটা আমি দুঃখ প্রকাশও করছি। বাট অ্যাট দ্য সেম টাইম উনি যে কারেজ দেখিয়েছেন, সেটার জন্য নিঃসন্দেহে উনি অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি আজকে আপনার অনুষ্ঠান তাকে অভিনন্দনও চাই। এখন কথা হলো, দেখেন দেশে আপনার কি বলে আপনার মানহানির মামলার সাজার যে আইনটি, এই আইনটাই নাই। ভেরি ইন্টারেস্টিং, বাংলাদেশে কিন্তু এই আইন নাই। ওয়ান্স ইট ওয়াজ 2013 সালে ওনরা যখন মানে আওয়ামী লীগ ক্ষমতাতে এখনও আছে, ডিউরিং আওয়ামী লীগ পিরিয়ড, এটা 2013 সালে এই মানহানির মামলার যে বিধানটি, এটা ক্যাটেগরিক্যালি একটি স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে। তারপরে গভর্নমেন্ট এটা আপিল করেছে, আপিলের শুনানিও কিন্তু এখন পর্যন্ত হয় নাই। তাহলে আপিলের শুনানি হয় নাই, অর্থাৎ আপিলের শুনানি হলে তো আপনার মানে যদি কোর্ট বলতো যে আপনার এটা টিল হিয়ারিং অথবা এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগেরটা চলবে, কথার কথা, সেটাও বলে নেই। তাহলে আপনি মানে এখন মোর দেন 200, আমি আজকে এই বিষয়টা নিয়ে মানে পড়াশোনা করলাম, মোর দেন 200 আপনার এই যে মানহানির মামলা কিন্তু কোর্টে আছে। কথাটা উঠলেই কারণ এতে বেগম খালেদা জিয়ার সম্পর্কে আজকে আমি যে কথাটা বলছি, আমি যেটা বরাবরই বলেছি, যে সরকার চেয়েছিল বিএনপিকে দুর্বল করার জন্য, সরকার চেয়েছিল বিএনপির চেয়ারপারসনকে নেতৃত্বকে দূরে সরিয়ে রাখার জন্য, সরকার চেয়েছিল তাকে সাজা দিয়ে নির্বাচনী রাজনীতি থেকে বিরত রাখার জন্য, সরকার চেয়েছিল 18 সালে বিএনপি যাতে নির্বাচনে অংশ না নেয়, পরবর্তীতে 24 সালে বিএনপি যাতে নির্বাচনে অংশ না নেয় এবং গ্র্যাজুয়ালি তারা দুর্বল হয়ে পড়ে। তাদের সে ডিজাইনটা তারা মানে সফল হয়েছেন। যে কথাগুলো আমরা পলিটিক্যালি আমরা আমাদের দলের তরফ থেকে আমরা যে কথাগুলো বলতাম, সেই কথাগুলো কিন্তু আজকে ইন্টারন্যাশনালি এটা মানে স্বীকৃত হচ্ছে। তারাও বলছেন ইয়েস, এটা সত্য। আজকে একটা প্রাইভেট আপনার মানে প্রাইভেট ট্রাস্টের আমি চাটা ডান হাত দিয়ে খাবো না বা হাত দিয়ে খাবো, ইটস মাই ডিসিশন। আমার প্রাইভেট ট্রাস্টের টাকা, এই দিস মানি অবশ্যই আপনার কোনো সরকারি টাকা না। এই টাকাটা আপনার কুয়েতের আমির এই টাকাটা দিয়েছেন এবং কোন পারপাসে দিয়েছেন সেটাও ক্যাটেগরি উল্লেখ করা আছে। কুয়েত এমবিসি আমাকে কয়েকটা সেকেন্ড দেন, কুয়েতের এমবিসি সার্টিফিকেটও দিয়েছে যে আমরা এই পারপাসে আমরা জিয়াউর রহমান চ্যারিটি ট্রাস্টের জন্য তার স্মৃতি অম্লান করার জন্য আমরা এই টাকাটা দিয়েছি। তো টাকাটা কুয়েতের গভর্নমেন্টের আমিরের প্রাইভেট টাকা,
টাকাটা হচ্ছে একটা প্রাইভেট চ্যারিটি ট্রাস্টের, সেই টাকা তসরুপ খালেদা জিয়া করলেন। উনি জমির বগুড়ায় কিনবেন না জমির ঢাকায় কিনবেন, মানে সেটা তো গভর্নমেন্টের বিজনেস না, এটা তো গভর্নমেন্টের কোনো অর্থ তসরুপের ব্যাপার না। সরকারি তহবিল থেকে একজন প্রধানমন্ত্রীর জন্য এটিএম শামসুজ্জামান বা XYZ এর চিকিৎসার জন্য 30 লাখ 40 লাখ টাকা দিচ্ছেন, এই টাকা তো মানে সরকারি টাকা, জনগণের টাকা। সেই রকম যদি বেগম খালেদা জিয়া যদি সরকারি কোনো টাকা যদি ট্রাস্টে দিয়ে দিতেন তাহলে বলতে পারতেন যে আপনি কেন এটা করলেন, কিন্তু তারপরেও তাকে সাজা দিয়েছে। এই কথাটি উই আর হ্যাপি যে আজকে বাংলাদেশের টোটাল মানে আপনার নন গভর্নেন্স সিচুয়েশন, এই বিষয়গুলো আলোকপাত করতে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে একটা অন্যায় সাজা হয়েছে, যে কথাটা আমরা বলতাম, সেটা তারাও বলেছেন। এই জন্য আপনারা যথেষ্ট মানে এই দিক থেকে আপনাদের মানে স্বস্তির কারণ আছে। আমি একটু আসবো আবার আপনার কাছে, আমি শুনে আসি জনাব আহমদ হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার, সেখানে একটি বিষয় বলা হচ্ছে যে বাংলাদেশের নাগরিকদের হাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের ক্ষমতা নেই, এমনটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই জায়গায় আপনার বক্তব্য একটু শুনবো, আর সার্বিকভাবে জনাব রিপনও বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন। আমেরিকা তো একটা ভিন্ন স্টেট এবং পৃথিবীর মাতব্বর, এবং তারা যেটা বলে এটা তো আমাদের মানতে হবে, না মানলে তারা স্যাংশন দিবে, এই বিষয়টা কি সেরকম? কাজেই আমি একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক। দিস কান্ট্রি ইজ ফুললি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন, রাইট? কাজেই আমেরিকা একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন কান্ট্রি, তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা অনেক কথা বলতে পারে। সেই কথা বলা মানেই সেটা আমি গ্রহণ করবো, এটা নয়। সেটা আমি মনে করবো যে আমার দেশে তথ্যগত ঘাটতি আছে, ঘাটতি তো আছি, ঘাটতি না থাকলে চলে কী করে? এবং এগুলোর মধ্যে ধরেন ইন্ডিয়াকেও ধরেছে, ইন্ডিয়া ডেমোক্রেসি নিয়ে ধরেছে। ইন্ডিয়া এত বছরের ডেমোক্রেসি একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, সেখানেও ধরেছে। তো সুতরাং তাদের সাথে যেখানে ফরেন পলিসির কিছু গরমিল হয় সেখানে তারা ধরে, এটা তাদের নীতি। এবং এটা গিয়ে দেখেন বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও কিন্তু তাদের মানবাধিকার রিপোর্টে বিএনপিকে ঠিকই ধরেছে, সেগুলো তো এখন সামনে আসে না। সুতরাং এখন আমাদের রিফন ভাই তো অনেক কথা বললেন, সেটা বেগম জিয়ার জাজমেন্ট কি হলো না হলো এটা তো আইনের ব্যাপার, হাইকোর্টের ব্যাপার। এবং তাদের আইনজীবীরা সেখানে ব্যর্থ হলেন কেন? তিনি যে কথাগুলো বললেন তাদের যে আইনজীবীরা ছিলেন তারা কেন বলছেন, তারা কেন সেখানে বলছেন? কিন্তু না, তারা আইনজীবীরা ব্যর্থ হয়েছেন। তারা সেখানে লজিক দিয়ে তথ্য দিয়ে আপনার জাজকে কনভিন্স করতে পারেনি। কে? এই ব্যর্থতা তাদের আইনজীবীদের, এবং তাদের আইনজীবীদের ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আইনজীবীগুলো তারা কি বিট্রে করেছে, না কাকে আপোষ করেছে, না রং ডিসিশন ছিল? পার্টির আগে ডিসিশন নেওয়া হচ্ছে যে আমাদের আইনজীবীগুলো পারফর্ম করতে পারেনি। এটা তো আমাদের বক্তব্য নয়, এটা তো টকশোর বক্তব্য নয়, এটা তো আপনাকে আইনজীবী দিয়ে আপনার বিচারকদের সামনে আপিল করে কথা বলতে হবে, তার জাজমেন্টে কী হয় না হয়। আমি সেই ক্ষেত্রে কথা বলবো কেন? না, কিন্তু নির্বাচনের যে ব্যবস্থা, রাজনৈতিক বিষয়, নির্বাচন ব্যবস্থা ইজ সঠিকই আছে। সেই ব্যবস্থাকে যদি আপনি ওন না করে এই ব্যবস্থাকে ধ্বংস করতে চান, আপনি যখন সন্ত্রাস, যখন আপনি গাড়ি পোড়াবেন, রেললাইন উপড়ে ফেলবেন, রেললাইন আপনার ট্রেনে আগুন দেবেন, ইঞ্জিনে আগুন দেবেন, মানুষ হত্যা করবেন, বোমাবাজি করবেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড তো গণতন্ত্রে স্বীকৃত নয়। আমেরিকা কি এটাকে স্বীকার করেছে? আমেরিকা কি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে? আমেরিকার ফরেন মিনিস্ট্রি কি বলেছে ইউ আর ডুইং রাইট? তারা বলেছে যে হ্যাঁ, আমরা তো মনে মনে বলেছে, সেবা বলেনি, বলেছে যে আমরা চেয়েছিলাম তোমরা ডেমোক্রেটিক পথে আসবে, নির্বাচনের পথে আসবে, তোমরা চলে গেলে উল্টো পথে, সন্ত্রাসের পথে। সন্ত্রাস তো হলো জঙ্গিবাদের সহায়ক, জঙ্গিবাদের সহযোগী। কাজে সেই ক্ষেত্রে তো আমেরিকা তাদের সাপোর্ট করে নাই। তারা তো আশাই ছিল যে স্যাংশনটা দিবে একটা কিছু, স্যাংশন হয়ে গেলে তারা বলবে ফিফটি হুরে হয়ে গেছি, জিতে গেছি। কাজে স্যাংশন হয়নি কিন্তু। অর্থাৎ আমেরিকা বুঝেছে যাকে আমরা সাপোর্ট করতে যাব এটা আরও খারাপ। এই আওয়ামী লীগটা ঠিক মতো আছে, কিন্তু ওইটা আরও আরও হিংস্র ভয়ঙ্কর। ডেমোক্রেসি তো থাকবেই না, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে ফেলবে, এখানে জঙ্গিবাদের উত্থান হতে পারে। অতীত রেকর্ড তাই বলে। কাজে সেই কারণে আমেরিকা সহ ইউরোপিয়ান কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রিগুলো তাদের পক্ষে এগিয়ে কিন্তু আসেনি। এবং যে নির্বাচন হয়েছে 28টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। কি বিরোধী দল? হ্যাঁ, নিয়েছে তো। নিয়ে সংখ্যার দিক থেকে যদি বলেন 44 পার্টি, আকার কত সেটা বড় কথা না। আকার তো বিএনপির মধ্যে আছে, বহু আকার নিরাকার পার্টি আছে, কি নেই কি? কাজেই বাংলাদেশের সংখ্যার দিক থেকে যদি 44 পার্টি হয়, সেখানে 28টি পার্টি কিন্তু তারা কি সরকার বিরোধী? এগুলো সরকার বিরোধী আছে,
বিরোধী আছে, সরকার বিরোধী আর থাকবে না কেন? জাতীয় পার্টি সরকার বিরোধী নয়? জাতীয় পার্টি সরকার বিরোধী, সরকার বিরোধী, এটা তারা হাসেন কেন? হাসেন কেন? জাতীয় পার্টি সরকার বিরোধী, সরকার বিরোধী মানে একজন জাতীয় পার্টি যখন সরকার বিরোধী হয় তখন কি পোস্টারে মনোনীত সমর্থিত এই এটা কথাগুলো লেখে আর কি। এখন তো ডেমোক্রেসি আপনার চালাইতে গেলে জার্জির মতো করে জার্জির মতো কথা বলি। এখন পার্লামেন্টের যে গত ফার্স্ট অধিবেশনে আমি যে যোগদান করেছি, প্রথম অধিবেশনের অভিজ্ঞতা, কি অভিজ্ঞতা বলেন তো? অভিজ্ঞতা মানে ওখানে কি কোনো বিরোধিতা হয়েছে? না, সেখানে দেখলাম যে আপনার জাতীয় পার্টির চেয়ারম্যান যে আপনার কাদের সাহেব, তিনি যে বক্তব্য দিলেন সবটাই তো বিরুদ্ধে বললেন। একটা বিএনপির ফটোকপি, বিএনপির ফটোকপি, বিএনপি ফটোকপি, একটা বিএনপি, আর ঠিকই আছে, অল রাইট। তো আপনাদের স্বতন্ত্র যারা তারাও তো অনেকে সরকারের বিরুদ্ধে বলেছে, তার মানে কি তারাও বিরোধী? এরা তো অপোজিশন বেঞ্চে বসে, ট্রেজারি বেঞ্চে বসে না তো, তারাও বিরোধী? তারা স্বতন্ত্র, তাদেরকে সিট দেওয়া হয়েছে অপোজিশন বেঞ্চে, নট ট্রেজারি বেঞ্চে। কিন্তু যারা আপনাদের পদ পদবি আছে, না না, আপনাদের না পদবিও নাই, তারা এমপি আছে স্বতন্ত্রভাবে, তারা আমাদের পদবি কেড়ে নিছেন নাকি? পদবি কেড়েও নেন না, কার পদ নেই? শাস্তিমূলক ব্যবস্থা নেন না না, কারো পদ নেই। আপনাদের শাহজাহান সাহেব, কি শাহজাহান ওমর, শাহজাহান ওমর না, সাধারণ নম্বর তো দলে যোগ দিয়েছে। না না, সে অপোজিশন বেঞ্চে আছে, সে অপোজিশন বেঞ্চে কথা বলে। আইন ওনাদের মতন করে নিজেরাই ব্যবহার করেন, মানে বুঝছে? এটা আইনের তোয়াক্কা করেন। ট্রেজারি যারা বেঞ্চে। নৌকা মার্কানি ইলেকশন করলো, উনি তো নৌকা মার্কা ইলেকশন করে কি অল রাইট, বাট তাকে ট্রেজারি বেঞ্চে দেওয়া হয়েছে। কল্যাণ পার্টি, মানে কি এটা আপনারা দিয়েছেন? না, কল্যাণ পার্টি যিনি আছেন ইব্রাহিম সাহেব, উনিও অপোজিশন বেঞ্চে, অপোজিশন। এবং নদী আব্দুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র বাস করে আসছে, সে অপোজিশন বেঞ্চে। মানে আপনাদের আশীর্বাদে এমপি হওয়ার পরেও অপোজিশনে? আমাদের আশীর্বাদ আসছে না, আশীর্বাদে মানে আপনাদের প্রতীক নিয়ে? না না, আমাদের প্রতিক্রিয়া আসছে, মানে জনগণের ভোটে আসছে, জনগণের ভোটে আসছে। আমাদের তো এখানে ইন্টারফেয়ার করিনি আমরা। ইন্টারফেয়ার করলে তো আমরা 62 স্বতন্ত্র পার্টি জিতলো কী করে, আপনারাই নৌকার প্রার্থীরা হারলো কী করে? আর ও তো সেটা মানে যাতে আপনারা 299 বা 298 সবই আপনাদের না হয়, সেজন্য তো এটা আপনার কিছু বক্তব্য, দেয়া হয়েছে না? আপনার বক্তব্য, এটা আমার বক্তব্য নয়। আপনার বক্তব্য আমাকে নিতে চাচ্ছেন, কিন্তু নো, ইউ আর নট রাইট, ইউ আর রং। কারণ সেখানে বলবেন আপনি পলিটিক্স এক জিনিস, আর টক শোতে অ্যাঙ্করিং করা এক জিনিস। আপনি আমাকে কুচিয়ে কুচিয়ে বের করতে চেষ্টা করবেন না, তারা তো আপনাদের দলের, সেই জন্য বলছি। আমাদের দলে অনেকেই ছিল, তারা নৌকা মানেনি, নৌকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তো নেন নাই। কোনটা তাদের কি শাস্তি? আপনি সাংগঠনিক সম্পাদক, আমি শাস্তির ব্যবস্থা নিতে নিতে তো সব ফাঁসি দিতে হইব নাকি? এত শাস্তি কেন হয় না? এটা তার সাথে তার রায়, নির্বাচন করার অধিকার, এটা আইনগতভাবে সে করেছে। মানে এটা আপনাদের উদারতা? না না, কোনটা? No, একটা we দলের believe in ডিসিপ্লিন democracy. থেকে সে করতে পারেনি, এটা রাইট না। না, আমি আসলে ডেমোক্রেসি, ডেমোক্রেসিতে সকলেরই অধিকার আছে নির্বাচন করা। পার্টি থেকে করতে পারে, পার্টি বাইরে গিয়ে করতে পারে, পার্টি বাইরে গিয়ে করেছে, দিতে আসছে। আপনি হলো প্রাইম মিনিস্টার, তিনি যে সমস্ত উপজেলায় আবার আপনারা দিচ্ছেন না, যে মন্ত্রী এমপি যারা, আমার এই কথাটা বলতে, তাদের আত্মীয়দের দেবেন না? কথাটা বলতে দেন জি প্লিজ। সেটা হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত এরিয়ায় গিয়েছেন, সব এলাকায় গিয়ে নৌকা জিতেছে কে? না। তাহলে কি প্রধানমন্ত্রী ইন্টারভিউ যে করেননি, এটা প্রমাণ হয়নি? কে? মানে প্রধানমন্ত্রী যে নিরপেক্ষ ছিলেন, একেবারে টাইট ছিলেন, যে একেবারে ফেয়ার ইলেকশন করতে হবে। মানে প্রধানমন্ত্রী করছেন, কোথায় গেছেন, সে দিতে নাই? না, জিতে তো কে কার কাছে গেছিলেন? আর সেটা আপনি খুঁজে দেখেন না না, আপনি বলেন না। বলছে নির্বাচনী অনেক প্রচারণায় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেছে, সেই সব জায়গায় নৌকা যে সব জায়গায় জিতেছে, এমনটি নয়। এটা এমনটি নয়। তা তো অসুবিধা নেই, তুমি তো বলতে ডাইন হাত আমার বা হাত আমার, এটা তো সুতরাং আপনার ডাইন হাত বাম হাত আপনি ঘুরতে থাকেন। আপনি যে বাম হাত খেয়েছেন, বাম হাত খেয়ে এখন হুমড়িকে পড়েছেন, হ্যাঁ, এই যে আপনার কথা তাই রে নাই রে, তাই রে করতে 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 বিএনপি এখন তল দেশে চলে গেছে। বিএনপি নাই, প্রধানমন্ত্রী আপনি এখন টকশোতে বক্তৃতা করেন, যেখানে করার কথা ছিল পার্লামেন্টে, যেখানে আপনার কথা বললেন ডাইন হাত। আচ্ছা, আমাকে বলতে দেন, আপনার ডেমোক্রেসি তো আপনি বিশ্বাস করেন না, আমার কথা বলতে দেন না। হোয়াট ইজ মিন? আপনি ডু বিলিভ ইন ডেমোক্রেসি? নো, হেল্প করছি। নো, আমার হেল্প পয়েন্ট ধরে দিতেছি। বিএনপির হেল্প দরকার নাই। বিএনপি হেল্প জাহান্নামে যেতে রাজি না। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব ফখরুল ইমাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, যে আলোচনা চলছিল আমাদের এখানে নির্বাচন, গণতন্ত্র এবং মানবাধিকার, এবং সদ্য 7 জানুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচন নিয়েও আলাপ আলোচনা হয়েছে। আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে। দুইজন বিজ্ঞ আলোচকবৃন্দ আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনি যে 3টা করেছেন, নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, এটা গণতন্ত্রের মধ্যেই সবগুলো আসে। আপনার একটা দেশে যদি সুষ্ঠু গণতন্ত্র থাকে, সেখানে নির্বাচনটা ভালো হবে এবং মানবাধিকারটাও ভালো, দেশের সুশাসন থাকবে।
তা আপনি তিনটা কিভাবে আলাদা করলেন সেটা বুঝলাম না। একটা থেকে আরেকটা কিন্তু আলাদা নয়। না, একটি একটা ভালো গণতন্ত্রের জন্য একটা ভালো নির্বাচন লাগবে, এবং একটা ভালো নির্বাচন যদি হয় দেশে, তাহলে যে সরকারটা আসবে অবশ্যই সুশাসন থাকবে, বিচার বিভাগ থাকবে, অর্থনীতি থাকবে, এবং পরিশেষে মানবাধিকার থাকবে। এখন এই আপনি আমেরিকার কথা বলেছেন, আমেরিকা তো অনেক রকমই কথা বলে, তবু আমাদের কিছু ধরতে হয়, কারণ বাস্তবতা আমেরিকা কি? এত বড় দেশ এবং তারা গণতন্ত্রের একটা পুরোদা জায়গায় আছে তারা, এবং আমাদের পাশের দেশেও ইন্ডিয়াতেও এখন কিন্তু নির্বাচনের মৌসুম। ওদের এক দফা হয়ে গেছে, আরো 4-5 দফার নির্বাচনটা শেষ হবে। সুতরাং নির্বাচন, আমাদের দেশে তো একদিনে নির্বাচন হয়। আচ্ছা, আমাদের দেশে নির্বাচন নিয়ে আমরা যত আলাপ করেছি, একমাত্র জাতীয় পার্টি বোধহয় নির্বাচন পদ্ধতি এবং প্রাদেশিক সরকারের ব্যাপারটা আলোচনায় এনেছে। কারণ এতগুলো 18 কোটি লোকের সেন্ট্রাল মানে ফেডারেল গভর্নমেন্ট দিয়ে নির্বাচন করার পর লোকদের শাসন ব্যবস্থা যেটা, সেটা খুব কষ্টকর। যদিও জায়গাটা ছোট, কিন্তু লোক সংখ্যা অনেক বেশি। এবং তারপরেও যে নির্বাচন পদ্ধতি, এই যে আরম্ভ হয়েছে আপনার এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে পদ্ধতি আমার চলেছে, যে পদ্ধতিতে আপনার এই ভোট কারচুপি করা যায়, যে পদ্ধতিতে ভোট কেন্দ্র দখল করা যায়, যে পদ্ধতিতে আগের দিন ব্যালট পেপার যেতে হয়, যে পদ্ধতিতে আপনার নির্বাচন কমিশন তাদের অফিসার নাই, ডিসি কে নির্ভর করে আপনার নির্বাচন হয়, সেই নির্বাচন নিয়ে কথা বললে কোনোদিন এটা শেষ হবে না, একই জিনিস বারবার রিপিট হবে। সুতরাং আজকে যদি আলোচক যে বৃন্দ আছেন, আমার দুজনেই খুব মানে খুব পছন্দের লোক, তারা যদি এই আলোচনাটা করতেন যে নির্বাচন পদ্ধতিটা যদি আমরা বদলাইতে চাই, বদলাইতে পারি, তাহলে আজকে বিএনপির হয়তো এতটা পিছপা হইতো না। বিএনপি যত বড় বড় আন্দোলন করেছে একমাত্র নির্বাচনের জন্যই তো, নির্বাচন সুষ্ঠু করার জন্য। নির্বাচন সুষ্ঠুতা এই পদ্ধতিতে হবে না কোনোদিনই। এমন একটা পদ্ধতি আপনার বের করতে হবে যাতে আর কোনোদিন কেউ নির্বাচন নিয়ে কথা বলতে না পারে। এখন দেখেন, তারপরেও কথা হয়। আমেরিকাতে কি দেখছি আমরা, ডোনাল্ড ট্রাম্পের কেসের পর কেস, 19 সালের কেস এখন নিয়ে আসছে। তার মানে ডোনাল্ড ট্রাম্পকে আটকানোর একটা চেষ্টা হচ্ছে। তা আমাদের দেশের দোষ কি হলো? আপনার কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করছে, এবং ওইখানে একটা হিন্দুত্ববাদ উপরে ওরা ভোটিংয়ে যাচ্ছে। সুতরাং 173টা দেশ আছে ইউনাইটেড নেশনসে, তার মধ্যে 120টা দেশ আপনার এই ডেমোক্রেসি প্র্যাকটিস করে বিভিন্ন রকম, তাদের নিজেদের মতো করে ডেমোক্রেসি প্র্যাকটিস করে। তো আমাদের দেশে এই যে গত 24-এর 7ই জানুয়ারি যে নির্বাচন হয়ে গেছে, এটা অভূতপূর্ব নির্বাচন হয়েছে। একটা একই দলের মধ্যে আপনার স্বতন্ত্র দাঁড় করিয়ে, এবং জাতীয় পার্টির একটা মাত্র পার্টি, যেটা আপনার জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, এই অংশগ্রহণ করার পরে জাতীয় পার্টি একটা আমরা উই কুড নট ম্যানেজ দি ইলেকশন ওয়েল, কারণ আমরা 300 সিটও ম্যানেজ করতে পারি নাই, এবং যেটা সমঝোতা হয়েছিল সেখানেও কোনো ম্যানেজ করতে পারি নাই। তো সুতরাং এই নির্বাচনটা একটু অন্য টাইপের নির্বাচন। এই নির্বাচন ভবিষ্যতে আপনি ধরেন একটা নির্বাচন, আমরা নির্বাচনের মধ্যে এই যে জাতীয় নির্বাচনের প্রথম একটা জিনিস আছে, সেটা হলো নমিনেশন। আচ্ছা, আমি কেন নমিনেশনটা করেছি? আমার কনস্টিটিউন্সিতে 10টা লোক থাকতে পারে, আমাকে চিন্তা করতে হবে 10টা লোকের মধ্যে কে সবচেয়ে যে দেশের জন্য কথা বলবে পার্লামেন্টে, সেই লোকটাকে নমিনেশন দেওয়ার জন্য কিন্তু নমিনেশন বোর্ড থাকে, এবং সেইটা এমন পপুলার যে হবে তাকে যে দিতে হবে তা না, তাকে জেতানোর জন্য পার্টির একটা কর্মকাণ্ড থাকে, যে আমি যাকেই দিলাম সে পার্টি তাকে জিতিয়ে নিয়ে আসবে। এরকম আমরা ইন্ডিয়া দেখেছি, রাজীব গান্ধীর বেলাও দেখেছি, রাহুল গান্ধীর বেলাও দেখেছি, একবার উত্তরে দেখিয়েছেন, একবার পশ্চিমে দেখিয়ে, যখনই দাঁড়ান পার্টি তাকে পাশ করে নিয়ে আসে। কিন্তু এবার আমরা কি দেখলাম, নমিনেশন বাদ, আপনার চলে আসলো স্বতন্ত্র। এরপরে এখন যে ইলেকশনগুলো হচ্ছে, এই ইলেকশনে তো আপনার স্বাধীনতাও খর্ব করা হচ্ছে, এর অমুকের রিলেশন, অমুকের আত্মীয় দাঁড়াতে পারবে না। তো সুতরাং এই জিনিসগুলো যদি এই অল্প দিনের জন্য হয়, কোনো একটা টার্মের জন্য হয়, ওকে, কিন্তু এইটার যদি লিগেসি থাকে, এরপরের নির্বাচনগুলোও যদি এরকম করার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু নির্বাচন ব্যবস্থাটা ভেঙে যাবে বাংলাদেশে। সুতরাং নির্বাচন যদি ভেঙে যায়, ভালো একটা গণতান্ত্রিক সরকারও আসবে না, এবং মানবাধিকার তো লঙ্ঘিত হবেই। তো সুতরাং
আজকের আলোচনায় যেটা বেরিয়ে আসলো সেটা হলো যে আমাদের নির্বাচন, গণতন্ত্র এবং মানবাধিকার, এই তিনটা যদি আমরা রাখতে চাই, প্রথম যে নির্বাচনটা আমাদের সুষ্ঠুভাবে নির্বাচন একটা দেশে অনুষ্ঠিত হবে, সেটা আমরা সবাই চাই। জি, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি বলছেন যে বিদ্যমান যে পরিস্থিতি তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটাই তো মূল কথা। না, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মানে কি? সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন যতগুলো রাজনৈতিক দল আছে তার ম্যাক্সিমাম দল অংশগ্রহণমূলক নির্বাচন। এখন সুষ্ঠু নির্বাচনের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন ইজ এ মাস্ট, নাহলে সুষ্ঠু হবে না তো। সুতরাং অংশগ্রহণ নির্বাচন এবং বেশিরভাগ দল এবং যারা বড় দল বলে স্বীকৃত আছে তাদেরকে কিন্তু আপনি যেভাবেই হোক মাইনাস করাটা ঠিক হবে না। তো সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, যে কোনো অবস্থাতেই হোক অংশগ্রহণমূলক নির্বাচনটাই সুষ্ঠু নির্বাচনের একটা প্রথম। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জনাব আহমেদ হোসেনের কাছে শুনে আসি। জনাব আহমেদ হোসেন, অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না, সেটি একটি পূর্বশর্ত সুষ্ঠু নির্বাচনের, যেটি বলছেন। এটা উনি এইভাবে বলেননি, হচ্ছে না কথা বলেননি। তিনি বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি, জনগণের অংশগ্রহণমূলক কিনা। একটা হচ্ছে পিপুল পার্টিসিপেট করেছে কিনা, এটা কিন্তু অংশগ্রহণমূলক। বড় দল বলেছেন উনি। বড় দল বলতে কেউ যে নিজেরা মাইনাস হয়ে যায়, নিজেরা বর্জন করে মাইনাস হয়ে যায়, তাকে তো প্লাস করা যায় না। যারা মাইনাস হয় তাদের সাথে কি জনগণ নাই? তাদের কাছে আছে জনগণ। কোন জনগণ আছে? তাহলে তাদের জনগণ যদি তাদের পক্ষে সাড়া দিয়েছে, তাদের কথায় কি ভোট প্রত্যাখ্যান করেছে? কেন্দ্রে মানুষ কি যায়নি? তাদের সেই আগুনের সন্ত্রাসকে সমর্থন করেছে? পিপুল কি রাস্তায় নেমে এসেছে? যদি পিপুল রাস্তায় নেমে আসতো, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতো, বলতো আমরা মানি না, তাহলে বুঝতাম যে তাদের বর্জনের পক্ষে মানুষ দাঁড়িয়েছে। কই, না, কেউ দাঁড়ায়নি তো। 60% মানুষ ভোট দিতে যায়নি, এটি কি কত? 40% আপনাদের হিসেবে এসেছে? বাস স্ট্যান্ডার্ড 40-42 স্ট্যান্ডার্ড না, ইউরোপিয়ান কান্ট্রিতে 40-42 স্ট্যান্ডার্ড। আর ফ্রান্সে তো তারা আইন করেছে যে 50% হইতে হবে, যখন হয় না আবার। আমাদের দেশে কি? ফ্রান্সে তো আগে থেকে এরকম ছিল। আমাদের দেশের ঐতিহ্যটা কেমন? আমরা তো ফ্রান্স না। সেটাই, আমাদের দেশের ঐতিহ্যটা কেমন? আমাদের দেশের ঐতিহ্য হলো ভোট উৎসব। আমাদের দেশের ঐতিহ্য হলো ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়া। আমাদের দেশের আপনার নিকৃষ্ট অধ্যায় হলো খুন করে ক্ষমতায় যাওয়া। কি, বঙ্গবন্ধুকে হত্যা করলেন, সামরিক শাসক জিয়াউর রহমান হলেন। সামরিক শাসক জিয়াউর রহমান কি পলিটিশিয়ান ছিলেন, রাজনীতিবিদ ছিলেন? উনি কি ডেমোক্রেট ছিলেন? এরশাদ সাহেব কি ডেমোক্রেট ছিলেন, পলিটিশিয়ান ছিলেন? এই দুই ভাই তো। সেই জন্যই তো আপনাদের কাছে প্রত্যাশাটা বেশি। সেই জন্য আমাদের কাছে প্রত্যাশা বেশি, যে আবর্জনা তৈরি করে গেছেন, কলঙ্কজন অধ্যায় তৈরি করে গেছেন, গর্ত তৈরি করে গেছেন, এইগুলো মুছতে মুছতে সবাই রাখতেছে। আমাদের দুর্নীতির একটা প্রসার তৈরি করে গেছেন। মানে আপনাদের আচরণ তো আর তাদের মতো হবে না নিশ্চয়ই। নেই ভাই, আমরা তো সামরিক শাসক নই। সেটাই। নির্বাচন দিয়েছি, নির্বাচন আসতে পারতেন, আসেন নাই। না আসলে কি আমরা তাদেরকে নিয়ে আসবো? কি আসেন, 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 পায়ে ধরবো নাকি? কি আপনি যারা নির্বাচনে বিশ্বাস করে আসবে? একটা কথা মনে রাখবেন, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, নির্বাচনের পার্টি নির্বাচন ছাড়া বাঁচতে পারে না। রিমেম্বার দিস। কারণ বিএনপি ইজ নট নেভার এ পার্টি অফ ইলেকশন, বিকজ তার যে বিকাশ, জন্ম সব কিছু কিন্তু ভিন্ন কায়দায় হয়েছে। সেটা বুঝেন আপনি? না, ওনারা বলে আপনারাও তো 96 15 ফেব্রুয়ারি নির্বাচনে আসেন না। আমরা যখন আসিনি, আমরা যখন স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ড আমরা কিন্তু আদায় করেছি। আওয়ামী লীগ যেটা, মানে ওনাদের ব্যর্থতা হলো ওনারা আদায় করতে পারেনি। ও জীবনে পারবে না, ওরা ব্যর্থ। ওরা তো এনার্কিজম করে হয় না, পিপুলকে পার্টিসিপেট। মানে ফলাফলই আসলে মূল দাবির মেইনলি যৌক্তিকতার বিষয়, দাবির বা যৌক্তিকতার কোনো বিষয় নেই। আমি যে স্ট্যান্ড নিলাম, আমি যে দাবি দেওয়া করছি, সেই দাবির পক্ষে জনগণ যদি নামে তখন আমি উই করবো। আমাদের পক্ষে জনগণ নেমেছে, তাদের পক্ষে জনগণ নামেনি, তারা ব্যর্থ হয়েছে। জনগণ মনে করেছে এই দাবিগুলো অযৌক্তিক, এই দাবিগুলো। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসিফুজ্জামান রিপন। আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ হোসেন সাহেবের কথা শুনছিলাম। তার কথা শুনে আমার যেটা মনে হলো, আওয়ামী লীগ মানে হচ্ছে সংবিধান, আওয়ামী লীগ মানে হচ্ছে আইন কানুন, সব তারা যেভাবে ভাববে সেটাই হচ্ছে সব। তাদের ভাবনার বাইরে যেটা, সেটা কোনো আইন না, সেটা কোনো সংবিধান না। তারা যেভাবে যেটা বলেন, যেমন উনি ওনার বক্তব্য এভাবে বলি, চিন্তা করেন, কেন ইমাজিন কোনো দেশে এটা হয় যে ওনাদের দলে একটা লোক যেই দলই আগে করুক না কেন, সেই দলে যোগদান, সে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগে যোগদান করলো, তারপর নৌকা মার্কা পেলো, নৌকা মার্কা ইলেকশন করলো, তার এনে কোনরা বিরোধী দলের বেঞ্চে বসে। ওনার কথা যদি ঠিক হয়ে থাকে, আমি জানি না। আচ্ছা,
তো এটা কোনো পার্লামেন্টারি আইন কানুনের মধ্যে, কোনো আইন কানুনের মধ্যে পড়ে কেন? পৃথিবীর কোনো দেশে আছে কিনা? উত্তর কোরিয়ায় থাকতে পারে, আর কোনো দেশে নাই বোধ হয়। আচ্ছা, কিন্তু এটা ইট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ, ইট ইজ টেকিং প্লেস ইন বাংলাদেশ আনফর্চুনেটলি। আচ্ছা, তারপরে ওনাদের দলের লোকেরা যাদেরকে প্রধানমন্ত্রী বলতেন যে এটাও আমার, ডাইন হাতও আমার, বাঁ হাতও আমার, এটা প্রধানমন্ত্রীর বক্তব্য, এটা আমার বক্তব্য না। ফলে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই। ওই যে হাসান হকিনুর যেই লোকটার কাছে, না, এটা তাদের দলের একান্ত বিষয় না, এটা তারা কিভাবে তাদের দলীয় লোকদের শাস্তি নেবেন বা কি করবেন, এটি কি আসলে আইন কি তাদের নিজেদের একান্ত বিষয় নাকি? একটা আইন কানুন, দলীয় গঠনতন্ত্র তো তাদের থাকতেই আরে ভাই, পারে। দলীয় গঠনতন্ত্র তো মানে না তারা। দলীয় গঠনতন্ত্রে দলের বিরুদ্ধে, দলের ক্যান্ডিডেটের বিরুদ্ধে একজন দাঁড়াইছে, হ্যাঁ, আচ্ছা, সব জায়গায় তো তাদের দলের নিজেদের দলের বিরোধিতা তাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট ছিল অলমোস্ট। জাতীয় পার্টির ক্যান্ডিডেটের বেলায় ছিল কিনা আমি জানি না, বাট তাদের সমস্ত আসনগুলোতে ছিল, এবং সেখানে তারা কেউ জিতেছেন, কেউ হেরেছেন, বিষয়টা এরকম না, তাদের হাইকমান্ডের সম্মতিতেই তো সেটা। হ্যাঁ, সেই জন্যে এখন আবার তাদেরকে নাকি বিরোধী দলে বসায়। মানে এটা মানে কথা হলো যে বলে আমার মুরগি আমি সামনে দিয়ে কাটুম না পিছন দিয়ে কাটুম, বিষয়টা আপনার মুরগি সামনে দিয়ে কাটালে পিছন দিয়ে কাটালে আমাদের আপত্তি নেই, কিন্তু হোয়াই ইউর এক্সারসাইজিং উইথ কনস্টিটিউশন, সংবিধান নিয়ে সেটা কেন মানে এক্সারসাইজ করতেছেন? কথায় কথায় জিয়াউর রহমান সাহেব বলে যে সামরিক শাসক। আরে ভাই, আপনার 1975 সালে 15ই আগস্টের যে ঘটনাটা, এটা তো আওয়ামী লীগের অভ্যন্তরীণ একটা কূ। বাংলাদেশের ইতিহাসে আমি তো অবশ্যই পৃথিবীর অন্যান্য অনেক দেশ সম্পর্কে আমার ধারণা, আমার মনে হয় একটা বিরল ঘটনা যে একটা পলিটিক্যাল পার্টি নিজের দলের নেতার বিরুদ্ধে তারা একটা অভ্যুত্থান সংগঠিত করে। সেটা 75 সালে 15 আগস্টে, লেড বাই খন্দকার মুস্তাক বিং এ সিভিলিয়ান, হি প্রক্লেম মার্শাল ল, উনি মার্শাল ল জারি করেন, কথাটা খেয়াল রাখবেন। এবং বাই কিপিং দিদেন আর্মি চিফ শফিউল্লাহ সাহেবকে ক্ষমতায় রেখে তিনি মার্শাল ল জারি করেন। এবং মুস্তাক যখন আপনার প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন, তখন মানে শেখ মুজিবুর রহমান মর্মন্তুদ হত্যাকাণ্ডের পরে, সেখানে আওয়ামী লীগের অলমোস্ট সবাই তার প্রতি আনুগত্য প্রকাশ করছে। আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের ক্যাবিনেটের সবাই যে মোস্তাকের মন্ত্রী হয়েছে, হ্যাঁ, কিন্তু যে একজনের নাম তারা উচ্চারণ করে, বলে জিয়াউর রহমান সামরিক শাসক। আরে জিয়াউর রহমান তো আপনাদের সৃষ্ট যে গার্বেজ, আপনারা যে সংবিধান রাষ্ট্রটাকে যে একটা বাজে অবস্থা করে ফেলছে, তখন ওইটা ঐতিহাসিকভাবে এটা তার কাঁধে আসছে, ওটাকে তো তখন এটা হি হ্যাড টু ব্রিং অল দোজ থিংস ইনটু অর্ডার। একটা শেপে আনতে হয়েছে। আপনার দেশের রাজনৈতিক ব্যবস্থা খেয়ে ফেলছেন, বাকশাল করে ফেলছেন, রাজনৈতিক ব্যবস্থা নাই, নির্বাচন ব্যবস্থা নাই, সুতরাং একটা নির্বাচন লাগবে। আপনারা রাজনৈতিক ব্যবস্থা রাখেন নাই, তাহলে বহুদলীয় ব্যবস্থা আনতে হলে আপনার মানে আপনার পলিটিক্যাল পার্টি আনতে হবে না, সেটাই আমি আসতে চাচ্ছিলাম। আচ্ছা, মাঝখানে উনি মানে অনেকগুলো কথা বলছেন, তো সুতরাং আইন, প্রবিধি, সংবিধান, সংসদ, এগুলোকে যদি সব নিজেদের ডোমেস্টিক ইস্যু মনে করেন, পারিবারিক ব্যাপার মনে করেন, নিজেদের খেয়াল খুশির মতো ব্যাপার মনে করেন, তাহলে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিবেদনটার মধ্যে উল্লেখ করছে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, মানে যেহেতু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, এর মানে নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকারের পরিবর্তন হবে না। ভেরি ইন্টারেস্টিং। কত বড় নির্লজ্জ হইলে, বেহায়া হইলে, বেশরম হইলে পাবলিকলি বলতে পারে দিল্লি আছে আমরা আছি। কি লজ্জার বিষয়! একবার বলে না যে জনগণ আছে আমরা আছি, আমরা আছি জনগণ আছে, এইভাবে বলেন। ওয়াই ইউ আর টকিং অ্যাবাউট দিল্লি আছে আমরা আছি, আমরা আছি দিল্লি আছে? এটা কি ছিল দিল্লির করদ রাজ্য বানাবার জন্য কি দেশ স্বাধীন হয়েছে নাকি? দেশ নিশ্চয়ই না। হ্যাঁ, হোয়াই? আজকে আপনি দেখেন যে এই যে কথাগুলো, মানে এন্টার প্রশাসন সমস্ত জায়গাটা আপনি এই ইমপ্রেশন দিচ্ছেন সিন্স দিল্লি আমার পাশে আছে, দিল্লি মানে একটা বিশাল ব্যাপার, বিরাট শক্তি, মানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, পারমাণবিক শক্তিধর সরকার আমার পিছনে আছে, আমার নামাবে কে? তাহলে আপনার মানে প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে এভরিবডি হাত কসলাবে, বলে আমি তো পাওয়ারে আছি। সুতরাং যতই মানে মানে নিরপেক্ষ থাকার চেষ্টা করো, ধানাই বানাই ইলেকশানে আমার ফলাফলই ঘোষণা হবে, আমি আসবো, তখন বেটা তোদেরকে দেখে নেবো। এখন ফলে সবকটা এখন মানে ট্রিপল আওয়ামী লীগের হয়ে গেছে সব প্রশাসনে। কিন্তু এই ট্রিপল আওয়ামী লীগেরদেরও কিন্তু এখন তারা বিশ্বাস। আজকে ইলেকশন কমিশনার, আপনি উপজেলা নির্বাচন আলোচনা করছেন, ইলেকশন কমিশনার আনিসুর রহমান স্টেটমেন্ট দেখলাম, যেটা ফখরুল ভাই আলোচনার মধ্যে কিছুটা উল্লেখ করলেন, এই যে ইউ ক্যানট ডিক্টেট এনি ওয়ান, যে তুমি দাঁড়াইতে পারবা না, তুমি দাঁড়াইতে পারবা, ইউ ক্যান্ট। আপনার পার্টি ঠিক আছে, আপনি একদিক দিয়ে বলছেন যে নির্বাচনে প্রতীকে হবে না, এটা মানে মানে প্রতিযোগিতা সবাই দাঁড়াবে, তো সবাই দাঁড়ালে কি মন্ত্রীর শালা, মন্ত্রীর দুলাভাই, মন্ত্রীর শালি, মন্ত্রীর জেঠার ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, কারুর জামাই, এরা নমিনেশন দাঁড়াতে পারবে না কেন? আপনি আওয়ামী লীগের নেতা রাজু
আলী রেজা রাজুর জামাই আপনার মানে ফেরদৌস ঢাকা আপনি নমিনেশন দেন নাই, হাজী সেলিমের ছেলের আপনি নমিনেশন দেন নাই, কুমিল্লার এমপি হ্যাঁ ইলেকশন তো কুমিল্লার এমপি বাহার সাহেবের মেয়েরে আপনি সিটি কর্পোরেশন নমিনেশন দেন নাই, আপনি আপনি পঞ্চগড়ের দবিরুল ইসলামের ছেলে মজল ইসলামকে আপনি নমিনেশন দেন নাই, আপনি সাজেদা চৌধুরীর ছেলে, যদিও ছেলেটা ভালো কি বলে আপনার মানে তাকে আপনি নমিনেশন দেন নাই, তাকে আপনি দিয়েছেন। আপনি ছাত্রলীগের এক সময় নেতা ছিল আপনার মিস্টার আব্দুল মান্নান সাহেবের মানে প্রয়াত মান্নান সাহেবের স্ত্রী শাহদারা বেগমকে আপনি নমিনেশন দেন না, দিয়েছেন তো। এখন কথা হচ্ছে কি যে আপনার নির্বাচনী বৈতরণী শেষ, মনে করলেন ক্ষমতায় বসে গেছি, এখন দল তার নিজস্ব সিদ্ধান্ত থাকতে পারে না। আপনি কি জাতীয় আপনি সংবিধানের বাইরে যে কথা বলতে পারেন না, এখানে সংবিধানে কি লেখা আছে? ও ইয়েস, আপনি নাগরিক অধিকার, এটা তো ইলেকশন কমিশন নিজেই তো বলছে এটা আইনের পরিপন্থী। জি না, আমি উপজেলার কথা বলছি না, আমি উপজেলা নির্বাচনের ব্যাপারে আজকের স্টেটমেন্ট অফ দ্য ইলেকশন কমিশন আনিসুর রহমানের স্টেটমেন্ট হচ্ছে যে এই যে ঘোষণাটি যে এই ইলেকশন করতে পারবে এইটা সম্পূর্ণ আইনের বিরোধী। এই কথাটা আহমেদ ভাই বলছিলেন যে আপনারা যেই অসঙ্গতিগুলোর কথা বলছেন বা যেভাবে বলছেন, তার পাশাপাশি জনসম্পৃক্ততার প্রশ্নটি উনি তুলেছেন যে আখেরে যে জনগণকে আপনারা কাছে পাচ্ছেন না বা জনসম্পৃক্ততা আসছে না। আমরা যদি জনগণকে যদি আমরা কাছে না পাই তাহলে তো ওনাদের সবচেয়ে সুখী হওয়ার কথা, তাহলে তো নৌকা মার্কেন ইলেকশন করতে পারতেন। ওরা জানে যে পাবলিক এমন খেপে নৌকা দেখলে নৌকার তলা ফুটা করে। হ্যাঁ, ওনাদের দলে লোকরাও করে, সাথে তো বিরোধী দল আছেই। এবার নৌকা যেভাবে নিমজ্জিত হবে এইটা দেখার পরে, কারণ 62 জন গতবারই নৌকা ডুবাইছে, আওয়ামী লীগের নিজেরা নৌকা ডুবাইছে 62 জন। আপনি খেয়াল করবেন যদি এবার নৌকা মার্কায় থাকতো 460 উপজেলার মধ্যে 400 জায়গায় নৌকা ডুবাই দিত পাবলিক, মানে ওনাদের দলের লোকরা ডুবাইতো, সবাই মিলেই ডুবাইতো। এই যে নৌকার একটা প্রেস্টিজ বলে একটা ব্যাপার আছে না, ইজ্জতের ব্যাপার আছে। নৌকার একটা পুরনো পার্টি নৌকার ইজ্জত রক্ষা করে নৌকারে এবার একটা সমৃদ্ধ জায়গায় রাখছে যাতে নৌকা নিয়ে ঝামেলা না। বাইরে যদি নৌকা নিয়ে এত ভয় পান, মার্কা নিয়ে এত ভয় পান, তাহলে যে আইনটা করছেন এই আইনটা করার সময় তো বর্তমান আপনার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাহেব খুব গর্বের সঙ্গে বলেছেন যে উপজেলা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলীয় প্রতীক ইলেকশন করার বিধান যুক্ত করার মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থায় একটি প্রাতিষ্ঠানিকতা রূপ নেবে। তাহলে যদি প্রাতিষ্ঠানিকতা যদি রূপ নিয়েই থাকে মার্কা দেওয়ার কারণে, তাহলে সে প্রাতিষ্ঠানিকতা ভাঙলেন কেন? কারণটাকে কুলাতে পারছেন না, সাস্টেন করতে পারছেন না ইলেকশনে নৌকা মার্কা নিয়ে দাঁড়ায় থাকার ব্যাপারে, তাই না? তো এখন নিজেদের মতো করে আইনটা যথেচ্ছাচারভাবে ব্যবহার করার মধ্যে এটা মিস ইউজ না, এটা অ্যাবিউজ করতেছেন ওনারা, সিম্পলি অ্যাবিউজ করে। এখন হয়তো আহমদ ভাই বলবেন যে আমাদের ব্যাপার না, সব ব্যাপার তো আপনাদের না, আপনার সিস্টেমটাকে আপনারা কলাপস করে ফেলতেছেন। ওই যে এখন সেটার সমাধান কি? বর্জন করা? বর্জন তো অবশ্যই একটা বিরাট বড় একটা অর্জন কিন্তু আমাদের হয়েছে। কি অর্জন জানেন? হ্যাঁ, বিশাল একটা অর্জন হয়েছে। অর্জনটা হইল আরে মারাত্মক একটা অর্জন হয়েছে। সেই অর্জনটা হলে আজকে দেখবেন ওনাদের কোন্দলগুলো, কারণ ওনারা আমরা প্রতিপক্ষ না, প্রতিপক্ষ তো আমি শত্রু বলি না, অবশ্যই আমরা কম্পিটিটর প্রতিপক্ষ। আজকে আমার প্রতিপক্ষ যদি দুর্বল হয় তাহলে লাভটাকে আমার না, আমি দুর্বল হলে ওনার লাভ। তাহলে আজকে দেখা গেল আওয়ামী লীগ এই আমিডামি করতে যে 2 নম্বর ইলেকশন করতে দলের মধ্যে নগর থেকে ইউনিয়ন গ্রাম লেভেলে পর্যন্ত যেভাবে গুতাগুতি কোন্দল শুরু হয়েছে, ঘরে ঘরে 3 গ্রুপ 4 গ্রুপ 5 গ্রুপ, এরেও মারে, এরে চোখ তুলে নেয়, ওরে কিলায়, ওদের নাটোরে দেখলেন অপহরণ করে, একটা ভয়াবহ অবস্থা চলতেছে। এই যে চারিদিকে আওয়ামী লীগের মধ্যে যে অবস্থা, এইটার তো 7 জানুয়ারি ইলেকশনের সেই বিবাদ এখনও শেষ হয় নাই। হ্যাঁ, এখনও আপনার উপজেলা নিয়েও সেটা চলবে। তো এখন এতে করে আওয়ামী লীগ আরও ক্রমান্বয়ে প্রচণ্ড মানে দুর্বল হয়ে যাচ্ছে। তো এই দুর্বলতা তো আমার জন্য বিরাট লাভ। সুতরাং আমার বর্জনে যে কি অর্জন হয়েছে, আওয়ামী লীগ হারে আপনাদের বর্জনে আওয়ামী লীগের গৃহদাহ শুধু বললে হবে না। আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল, তারা নিজেদেরকে যেই জায়গায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা একটা তাদেরকে ভবিষ্যতে গবেষকদের গবেষণা করতে হবে। ওই যে একটা গান আছে, একদিন বাঙালি ছিলাম রে না, কি একটা গান আছে নাকি, আছে নাকি একটা এরকম একটা গান টান আছে বোধহয়। তো মানে বলে একদিন আওয়ামী লীগ বলে একটা দল ছিল রে বলে মানুষ এটা ইতিহাস রচনা করবে। আমরা একটু শুনে আছি যারা জনগণের বিপক্ষে দাঁড়ালে সেটি স্ট্যান্ড করে না। জি, যারা জনগণকে নির্বাচন বিমুখ করে ফেলছে। নির্বাচন প্রসঙ্গে যে আলাপ করছিলাম, উপজেলা নির্বাচন প্রসঙ্গে আপনিও বলছিলেন, কিন্তু আপনাদের দলের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে দাঁড়ানোর মতো লোক পাওয়া যাচ্ছে না বা কেউ দাঁড়াতে চাচ্ছে না, এমনটি গণমাধ্যমে এসেছে, বা এ পর্যন্ত নমিনেশন ফর্ম
সেরকম উল্লেখযোগ্য তো বলাই যায়, মুষ্টিমেয় হয়তো দুই একটি বিক্রি হয়েছে কিনা আপনার কাছে তথ্য আছে, আপনি আরও বলবেন। মানে সেটি কেন? আপনারা তো বর্জন করছেন না ইলেকশন। না, আমরা বর্জনে কোনো অর্জন হয় না, জি, এটা আমরা বিশ্বাস। কিন্তু তাহলে আপনাদের লোকজন কেন উপজেলা নির্বাচনে যাচ্ছে না বা যেতে চাইছে না? উপজেলাটা আমাদের একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে উপজেলার সঙ্গে। জি, উপজেলা আপনাদেরই তৈরি। গত নির্বাচনে আমরা দুর্বল হয়ে গেছি। গত নির্বাচনে এতটাই দুর্বল হয়েছি যে আমাদের আস্থা, কর্মীদের আস্থা এখন আমরা ফিরাইতে পারিনি। গত নির্বাচন বলতে জাতীয় নির্বাচনের কথা বলছেন, সংসদ নির্বাচন? হ্যাঁ, সেটাতে আমরা একটু দুর্বল হয়ে গেছি এবং সেটা ফিরাইতে আমাদের যথেষ্ট কষ্ট পাইতে হচ্ছে। এবং জানেন, আমি প্রত্যেকটা দলেরই একটা খারাপ সময় আছে, এটাও এসছে। আমাদের দলটাও আবার তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। সুতরাং বিভিন্ন কারণে এই প্রবলেমগুলোতে পড়েছি। তা আমি ওই আহমদ ভাইয়ের একটা কোশ্চেনের উত্তর দিতে চাই, এক লাইন। উনি আমাদের আমাদের প্রয়াত নেতা হোসেন মোহাম্মদ এরশাদকে বলেছেন, আমি ওনাকে একটা স্মরণ করাই দিতে চাই যে হোসেন মোহাম্মদ এরশাদের জন্যই আজকে আওয়ামী লীগ কিন্তু এই 21 বছর পর, 11 বছর পর ক্ষমতায় এসছে। এটা উনিও যেমন জানেন, আমরাও সেমন জানি। সুতরাং মানে আমরা কাউকে ছোট বলে কোনো সময় কথা বলি না, আমরা নেতাদেরকে সম্মান করি এবং এটা আমাদের রাজনৈতিক একটা শিষ্টাচার বলে আমরা মনে করি। আরেকটা কথা আমি ইয়েকে বলতে চাই, আমাদের আমার হ্যাঁ ডাক্তার সাহেবকে বলতে চাই যে ওনারা প্রায় বলেন যে 95% নাকি লোকজন এবার 7ই জানুয়ারিতে মানে বয়কট করেছে। 95% যদি বয়কট করে থাকে তাহলে 7ই জানুয়ারি নির্বাচন আজকে 100 দিন পার হয়ে গেছে, প্রায় কাছাকাছি। এইটা 95% লোকদের কোন রকম রাস্তায় আসা, তাদের মানে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না কেন? কোনো দেখা যাচ্ছে না। আমার মনে হয় এটা হয়তো তাদের দলের ব্যর্থতা আছে, নেতৃত্বের ব্যর্থতা আছে। এই সবগুলোই জিনিসই ওনাদেরকে তুলে ধরতে হবে। খালি দোষারোপ করলে তো চলবে না। আপনি যদি মনে করেন যে নির্বাচনের প্লেইং ফিল্ড তো আমাদের বহুবার ছিল, জাতীয় পার্টি আমরা নির্বাচনটাকে যেভাবেই হোক আমরা আন্দোলন হিসাবে দেখি, যে নির্বাচনে যাওয়ার পর জনসাধারণই বলবে যে নির্বাচনটা কিরকম হয়েছে। আমরা যদি নির্বাচনে নাই যাই তাহলে ওটা তো টেস্টেড হবে না নির্বাচনটা কেমন হলো। আমাদের দেশে নির্বাচনে অনেক ত্রুটি আছে এবং এই ত্রুটি থাকবেই যতক্ষণ পর্যন্ত আপনার নির্বাচন পদ্ধতি পরিবর্তন না করা হয়। তবে দেশের এখন যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো অর্থনৈতিক অবস্থা। আপনি জানেন এর মধ্যে অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক হয়েছে। এই অর্থনীতি আমরা এখন আমাদের রেমিটেন্স কমে এসছে, এক্সপোর্ট কমে এসছে, ইম্পোর্টটাও কিছু কমেছে, কিন্তু পাশাপাশি রিজার্ভও নেমে এসছে। সুতরাং এই যে $100 বিলিয়ন হলো আমাদের ঋণ করেছি আমরা, এখন ঋণ করতে হচ্ছে ঋণের পরিশোধ করার জন্য। এবং আমরা যে জিডিপি গ্রোথটা দেখিয়েছি 460 বিলিয়ন টাকা আমরা বলেছি যে আমাদের জিডিপি হয়েছে। হইতে পারে প্রতি গত 15 বছর 6%, 7%, 5% করে জিডিপি গ্রোথ বেড়েছে, কিন্তু আমাদেরই সরকার জানে না যে ট্যাক্স রেশিও যেটা জিডিপি থেকে যদি আপনি $460 বিলিয়ন আপনি জিডিপি যদি ডিক্লেয়ার করেন, তাহলে পাকিস্তান, ইন্ডিয়া ওরা সবাই ট্যাক্স রেশিওতে জিডিপি যেটা ডিক্লেয়ার করবেন তার 20-25% আপনি রেভিনিউতে আনতে পারেন। কিন্তু আমাদের এখানে 44,000 কোটি টাকা, মানে 460 বিলিয়নের যদি আপনি বাংলা টাকায় করেন 44,000 কোটি টাকা, তো সেখানে 9% to 8% আমরা মাত্র ট্যাক্স রেভিনিউ কালেকশন করছি। আমাদের করার উচিত ছিল প্রায় 8-10 হাজার লক্ষ কোটি টাকা। আমাদের কথা হচ্ছে এইটাই, আমরা সরকার এখনো জানি না জিডিপি করেছি আমরা, জিডিপিটা কার কাছে আছে? এটা কি বড় বড় যারা অর্থ পাচার করেছে তাদের কাছে আছে, নাকি কৃষি খাতে আছে, নাকি শিল্প খাতে আছে? আমার যদি ধারণা না থাকে তাহলে আমি জিডিপির ট্যাক্স রেশিওটা আনবো কিভাবে? এই জিনিসগুলা সুশাসন জিনিস, এটা সুশাসনের মধ্যে পড়ে, এটা অর্থনৈতিক মনিটরিং এর মধ্যে পড়ে। আপনারাই দেখেন গত ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং হলো কিছুদিন আগে আমেরিকাতে, ওইখানে আমাদের অর্থমন্ত্রীও গেলেন এবং আপনার গভর্নর সবাই গেলেন, কিন্তু আসল মিটিং এর দিনে কেউ উপস্থিত ছিলেন না, মাত্র সচিব সাহেব ছিলেন। এর আগে আমরা দেখেছি আমাদের বহু ওই আওয়ামী লীগই
বহু অর্থমন্ত্রী ছিল, তাদেরকে এই মিটিংটা খুব সিরিয়াসলি নিতে দেখেছি। কারণ যেখানে আমাকে পয়সা দিবে, যেখানে যে আমার ডেভেলপমেন্টের সাহায্য হবে, যেখানে আমার ডেভেলপমেন্ট পার্টনারগুলো আমার কাছে থাকবে, সেটা আমি ফেস করব না কেন? সেটা ফেস না করলে তো আসল জিনিস বেরিয়ে আসবে না। আমার দেশের অর্থনীতিকে আমাকে তুলে ধরতে হবে, তারা যে আমাকে পয়সাটা দিবে সেভাবে কিভাবে ফেরত দিব সেটা তুলে ধরতে হবে, এবং আমাদের প্রয়োজনটা তুলে ধরতে হবে। এগুলো যদি আমি ব্যর্থ হয়ে যাই, তাহলে আসলে সরকার চালানোটা খুব প্রবলেম হয়ে যায়। সেজন্য অসংখ্য আমি ধন্যবাদ। জি বলবো এটা যে অর্থনীতির দিকে অবশ্যই সরকারের খেয়াল করা উচিত। জি, জনাব আহমেদ হোসেন, আপনি তো বলবেন অর্থনীতির দিকে খেয়াল করা উচিত, কিন্তু তার আগে ডক্টর রিপন যেটি বলেছেন যে এই যে নির্বাচন বর্জনের কারণে আপনাদের শক্তি ক্রমশই কমতে শুরু করছে, এবং বিশেষ করে দলের ভেতর এক ধরনের কোন্দলের কথাও উনি বলছেন, নিজেরা যে বিষয় সেই বিষয়গুলো নিয়ে। না, তাদের অর্জন তো এটা থাকতেই পারে। হতাশা থেকে তো কিছুটা বলতে হবে। ফ্রাস্ট্রেশন আছে না, বিএনপির অর্জন হলো ফ্রাস্ট্রেশন। এই দেখেন না, এত হাসতেছি তারপরও হতাশার মধ্যে একটু মিষ্টি হাসি দেওয়া আর কি। আমার ঘরের কথা বলতেছেন উনি, বলে বলে উনি হাসতেছেন। নিজের ঘরের খবর নাই, নিজের চেহারাটা দর্পণে দেখেন না, আমার চেহারাটা ব্যস্ত। বা নিজের চেহারা এর সামনে তাকিয়ে দেখেন না কি অবস্থা আপনার, বিধ্বস্ত চেহারা। কিন্তু বলছেন একসময় আওয়ামী লীগের অস্তিত্ব আওয়ামী লীগ তো সংকটে পড়ে যাবে। আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হবে না, সংকটে পড়বে। আওয়ামী লীগ সংকট পড়বে না। আওয়ামী লীগ সংকট উঠতে জানে। আওয়ামী লীগ 75-এ 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে অনেকেই মনে করেছিল আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ হচ্ছে সেই পার্টি যে রক্ত থেকে উঠে আসে, যে রক্তের মধ্য দিয়ে আবার পুনরুজ্জীবিত হয়, আবার সেই উঠে আসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 21 বছর অনুপস্থিত ছিলেন। টেলিভিশনের পর্দায় বলেন, রেডিওতে বলেন, আপনার মানুষের একটা জেনারেশন তো গড়ে বসছে বঙ্গবন্ধুকে না চিনি 21টা বছর। কাজে বঙ্গবন্ধু কিন্তু আজকে ঘরে ঘরে পৌঁছে গেছেন, মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন বঙ্গবন্ধু। যে মানুষ হৃদয়ের মণিকূঠায় আছে তাকে ধ্বংস করা যায় না, তাকে হত্যা করা যায় না। তিনি জেগে আছেন, জেগে থাকবেন। আওয়ামী লীগ জেগে আছে, থাকবে। বিএনপি থাকবে না, বিএনপি বিলীন হওয়ার পথে। বিএনপি এখন নাই, মাথাই তো নাই। প্রধান মাতা তো দণ্ডপ্রাপ্ত আসামি, দেশেই আছে অসুস্থ। আরেকজন দণ্ডপ্রাপ্ত আছেন, লন্ডনে বসে আছেন। কাজে মাথাবিহীন পার্টি চলে কীভাবে, এটা বুঝে উঠতে পারি না। এই মুন্ডু নাই, এই পার্টিতে দেহটা আছে, কি দেহ আছে? মাথা ছাড়া কি? মাথা থেকেই তো সিদ্ধান্ত আসে। মাথা যদি ক্রিয়াশীল না হয় আপনি কি সঞ্চালক করতে পারবেন? আমার মাথা যদি ক্রিয়াশীল না হয় আমি কি আপনার কথার উত্তর দিতে পারবো? মাথা যেখানে নেই সেই পার্টি একেবারেই মরুভূমি হয়ে আছে। না, এটা কি আপনাদের জন্য খুব স্বস্তিদায়ক? কোনটা? এটি খুনি এরকম দল, একটি বিরোধী দল মানে গণতন্ত্রের জন্য তো একটা শক্তিশালী বিরোধী দল দরকার, যেখানে আপনাদের গঠনমূলক সমালোচনা হবে। শক্তিশালী বিরোধী দল দরকার, বা শক্তিশালী সন্ত্রাসী দল দরকার নাই। সন্ত্রাসের পথ যারা বেছে নেয়, জঙ্গিবাদের উত্থানে যারা সহযোগিতা করে, তারা রাজনৈতিক দল নয়, তারা ডেমোক্রেসি বিশ্বাস করে না। তাদের পতন হওয়া উচিত, তাতে বিলীন হওয়া উচিত। বিলীন হয়ে একটা রাজনৈতিক শক্তি বেরিয়ে আসুক, পলিটিক্যালি গণতান্ত্রিক শক্তি বেরিয়ে আসুক, যারা শুভ চিন্তা করে, তারা হত্যার চিন্তা করে না, খুনের চিন্তা করে না। আমাকে হত্যা করে ক্ষমতা আসতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতা আসতে হবে, 21শে আগস্টের মতো হত্যাকাণ্ড ঘটাতে হবে। এই রাজনীতি যারা লালন করে, সেই পার্টি কখনো গণতান্ত্রিক শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে না, আবির্ভূত হবে না। সেই পার্টির পতন অনিবার্য হলেই সেখান থেকে একটা রাজনৈতিক শুভশক্তির উত্থান হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে। ডক্টর রিপন যদি কিছু যুক্ত করেন, এবং জনাব ফখরুল ইমামও একটি প্রসঙ্গ তুলছিলেন সেই বিষয়ে। হ্যাঁ, আমি ফখরুল প্রশ্নের উত্তরটাই দিই। পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘতর হয়, কিন্তু চূড়ান্তভাবে ফ্যাসিবাদের পতন ঘটে। ফ্যাসিবাদ যখন খুব দুরাচারী হয়ে যায়, খুব শক্তিশালী হয়, তখন তাকে নামাতে খুব কষ্ট হয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টও সেই কথাই বলেছে যে শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে জনগণ এই ধরনের একটি দুরাচারী সরকারকে, এই ধরনের একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামানোর জনগণের জন্য অনেক কঠিন। তবে আমি বিষয়টা খুব কঠিন মনে করি না এই কারণে, যেহেতু আমি রাজনীতি করার কর্মী, তো সেটা হচ্ছে যে সরকার এতভাবে বিচ্ছিন্ন করেছেন। এবং ফখরুল আলম সাহেব যেই দেশের ইমাম সাহেব উনি যে দেশের অর্থনীতি নিয়ে যে কথাগুলো বলেছেন, আর আওয়ামী লীগ নিজের এমনভাবে গুবলেট পাকিয়েছে
ও ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এই অবস্থা তাদের খুব দ্রুত তৈরি হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের জনগণ তাদের নির্বাচনের যে দাবিটি সেটা তারা আদায় করে দেশে একটা অবশ্যই অবাধ সুস্থ নির্বাচন হবে এবং এই ধরনের একটি ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিদায় ঘটবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।